কি খবর ভাই বোনেরা, কেমন আছো তোমরা? সামনে আবার তোমাদের রেজাল্ট দিবে, খুশির খবর, মিষ্টি নিয়ে আসবা, ঠিক আছে? মিষ্টি নিয়ে ডিরেক্ট ব্রাঞ্চে চলে যাওয়া। আমাকে যদি খুঁজে না পাও তো ফোন দিবা, ভাই মিষ্টি নিয়ে আসছি, তাড়াতাড়ি আসেন, সবার রেজাল্ট ভালো হবে। কিন্তু আমাদের আবার কিন্তু যত এই যে রেজাল্ট দিতেছে, সময় যাইতেছে, আমাদের কিন্তু মেইন পরীক্ষা সামনে আসতেছে। সেই অনুযায়ী আমি তোমাদের বারবার বলি, কিন্তু তোমরা শুনো না, কি বুঝো না, না বুঝার ভান করো। তোমাদের প্রচুর রিভিশন দিতে হবে। যে স্টুডেন্ট রিভিশন দিবে সেই স্টুডেন্টের কখনো চান্স মিস যাবে না। তুমি লিখে রাখো যে ভাইয়া ক্লাসে এসে বলছিল কেউ যদি রিভিশন দেয় তার চান্স মিস যাবে না, এটা লিখে রাখো বইয়ে। আচ্ছা, তো আমরা আজকে শুরু করব ভার্ব একটা বিস্তর আলোচনা, একটা তোমার ফাইন একটা টপিক, ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এই ভার্বটা তোমার সুন্দর করে বোঝা লাগবে। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, কোনো বইটই লাগবে না, খাতা কলম থাকলেই হবে, ঠিক আছে? দেখো, আচ্ছা আমরা যদি বলি যে ভার্ব আসলে কত প্রকার, তাহলে খেয়াল করো, ভার্বকে আমরা বলতে পারি মোটামুটি দুই প্রকার। একটা হচ্ছে কি ফাইনাইট, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি একটা ফাইনাইট আর একটা কি রে, নন ফাইনাইট। ওকে, এই দুই ধরনের ভার্ব আমরা বলতে পারি, যে ভার্ব একটা কি ফাইনাইট, একটা নন ফাইনাইট। এখন বলো তো ফাইনাইট ভার্ব আসলে কি? ফাইনাইট ভার্ব কাকে বলে? তুমি যে সারা জীবন লেখাপড়া করছো, তুমি অনেক দিন লেখাপড়া করছো, ইন্টার পাস করে যাইতেছো, অনেকে সেকেন্ড টাইমার আছে তারা অলরেডি ইন্টার পাস। এখন তোমাকে বলতে হবে যে কি ফাইনাইট ভার্ব কাকে বলে, বলো দেখি। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব জিনিসটা কি বলেন? কই, এখন আর নাই। যে পড়া ধরছে সে আর নাই, পড়া না ধরা পর্যন্ত তারা খুব অ্যাক্টিভ। ফাইনাইট ভার্বটা আসলে কি বল? দেখছো, পড়া ধরলে আর নাই। সমাপিকা ক্রিয়া, তাই তো? ভেরি গুড। সমাপিকা ক্রিয়া তার মানে কি সবার প্রেমিকা কেয়া, নাকি? সবার প্রেমিকা কেয়া, সমাপিকা ক্রিয়া। দেখো, এইসব সমাপিকা অসমাপিকা দেওয়া হবে না, এই যে অনেকে লিখছে। ভেরি গুড। যেই ভার্ব তুমি দেখো, তুমি ফাইনাইট ভার্ব বুঝো, কিন্তু সমাপিকা দ্বারা যে কি বোঝায় এটা আমি নিজেও বুঝি না, সত্যি কথা, এটা আমি নিজেও বুঝি না। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী, কি টেন্স এবং পার্সন অনুযায়ী নিজের রূপের পরিবর্তন করতে পারে, তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কাকে ফাইনাইট ভার্ব বলবো? টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হতে পারে, পার্সনের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, তাকে কি বলবো আমরা? ফাইনাইট ভার্ব। তো দেখো, এই যে অনেকে বলছে টেন্স অ্যান্ড ভয়েসের নিয়ম মানে, ভেরি গুড, টেন্স এবং ভয়েসের নিয়ম মেনে চলে। তুমি ধরো একটা ভার্ব, কি মনে করো একটা ভার্বটি ডু, কি ভাইয়া? ডু ভার্ব। ওকে, তাহলে আমি দেখো, আমি যখন লিখবো আই ডু, কিন্তু হির সাথে কি লিখবো? আমি কি ডু লিখবো নাকি হি ডাজ? হির সাথে কি লিখবো? হি ডাজ। আবার বলবো, তুমি বললে যে ভাইয়া আমি একটু কি করতে চাই, পাস্ট করতে চাই, তাহলে সেটা কি হবে? ডিড, নাকি? তাহলে কি হবে? ডিড। তাহলে দেখো,
টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তনের সাথে সাথে এই ভার্ব কিন্তু রূপের পরিবর্তন করতেছে, তাহলে এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। কি বলবো? ফাইনাইট ভার্ব। ওকে, এখন দেখ ফাইনাইট ভার্ব আবার কত প্রকার। ফাইনাইট ভার্বগুলা আবার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। একটা প্রিন্সিপাল আর একটা কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দু ধরনের হতে পারে, সেটা হচ্ছে দেখো ট্রানজিটিভ ভার্ব। কি ট্রানজিটিভ, আর একটা কি আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইন কি রে ভাই বাদ ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তাহলে দেখো প্রিন্সিপাল ভার্ব আবার দু ধরনের হতে পারে, একটা ট্রানজিটিভ আর একটা কি ইনট্রানজিটিভ। ওকে ভাই, অক্সিলারি ভার্ব কারা হতে পারে দেখো, তুমি বলতে পারো যে ডু ভার্ব, তুমি বলতে পারো যে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড যেটা, তারপরে তুমি বলতে পারো যে ভাই বি ভার্ব, এগুলো তোমরা সব ভালোই পারো। তারপরে তুমি বলতে পারো কি যে মডাল ভার্ব। এই হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্বগুলা, এগুলা কি অক্সিলারি ভার্বগুলা, তাই তো। এখন ভাইয়া তাহলে নন ফাইনাইট ভার্ব কারা হতে পারে দেখো, জাস্ট আমাদের একটু জানতে হবে। নন ফাইনাইট ভার্ব হতে পারে দেখ, একটা হচ্ছে ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ তোমরা জানো টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে কি জেরান্ড, জেরান্ড হতে পারে। আর একটা হতে পারে সেটা হচ্ছে কি পার্টিসিপল। কি হতে পারে? পার্টিসিপল। এই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, এইগুলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আসো আমরা আলোচনায় যাই। সেটা দেখো, তোমরা ছোটবেলা থেকে পড়তেছো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আমাদের মূল আলোচনা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, জেরান্ড, পার্টিসিপল, এই হচ্ছে আমাদের মূল আলোচনা আজকের। তো দেখো এই যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ওকে ভাই, ট্রানজিটিভ কি? যার অবজেক্ট থাকে, যার অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ। ভেরি গুড। তাহলে দেখো যেই ভার্বের অবজেক্ট রিকোয়ার করে, কি করে? অবজেক্ট রিকোয়ার করে, অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ দিতে পারে না, সেটাকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব। তো আমরা সহজে বলতে পারি যে ভার্বের পরে ইট বসালে মিনিং আসে সেটাই ট্রানজিটিভ। এটা জাস্ট একটা কাইন্ড অফ শর্টকাট, অনেক সময় কাজে লাগে, অনেক সময় কোনো কাজেই লাগে না, অনেক সময় কোনো কি কাজেই লাগে না। তো এখন এই যে আমরা বসাইছি ইট, এটা কারোর ঐশী বাণী না, কারণ নিজের বানানো না, তুষার ভাইয়েরও বানানো না। খেয়াল করো, আমরা বলতেছি ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। আচ্ছা অবজেক্ট কি হতে পারে বলতো? হয় নাউন না হয় প্রোনাউন, হয় নাউন না হয় প্রোনাউন, দুইটার একটা। ইটটা কি? ইটটা কি? ইটটা কি? একটা প্রোনাউন। সো এটা বসতেই পারে, মানে সহজে বোঝানোর জন্য আমরা ইট বলি। কিন্তু ইট যে থাকবেই বা এটাই একমাত্র নিয়ম, এরকম কোনো নিয়ম পৃথিবীতে নাই। খেয়াল করো পৃথিবীতে নিয়ম কি আছে। তুমি এই যে সেন্টেন্সের ভার্বকে তুমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। দেখো আমরা যদি বলি, গতবার পরীক্ষা আসছিল, দেখ সেটা হচ্ছে কি মাদার লাভস মি। মাদার কি? মাদার লাভস মি, মাদার লাভস মি বলছে। এখানে লাভস কোন ধরনের ভার্ব? লাভস কোন ধরনের ভার্ব? এটা পরীক্ষা আসছে। তাহলে লাভসের পরে কি আছে ভাই? দেখো তো মি। মিটা কি ভাই? একটা প্রোনাউন। মিটা কি? একটা প্রোনাউন। তাহলে আমি সহজে কিন্তু পেয়ে গেছি কি, যেহেতু এরপর একটা প্রোনাউন আছে, দ্যাট মিনস অবজেক্ট আছে। কারণ নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ কি হতে পারে না? সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। তাহলে এখানে যেহেতু আমার একটা প্রোনাউন আছে, আমি বলতেই পারি এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কি বলতে পারি? ট্রানজিটিভ ভার্ব। ওকে, এখন খেয়াল করো ভাই, আমি বুঝতে পারতেছি না এখানে নাউন কি প্রোনাউন কি। তো তখন বাঁচার জন্য তুমি কি করতে পারো?
যেমন দেখো আই লাভ ইট, কি ভালোবাসি সেটা পরের কথা, বাট আমার মিনিংফুল সেন্টেন্স হয়েছে না ইট বসানোর পরে, তার মানে ট্রানজিটিভ। এখন আমি যে বললাম যে ভাইয়া ইট দিয়ে তুমি সারা জীবন বেঁচে যাবে না, ইট দিয়ে সারা জীবন বেঁচে যাবে না, তাহলে কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে? মাদার লাভস, মা ভালোবাসে। এখন যদি বলে কি ভালোবাসে, তাহলে আমাকে, উত্তর হইল না। কিন্তু আমি যদি কোশ্চেন করি এরকম যে কাকে ভালোবাসে, তাহলে কি আসলো? মি, আমাকে। কি বা কাকে দ্বারা কোশ্চেন করে তুমি যদি এখানে উত্তরটা পাও, তাহলে সেটা কি একটা ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো এখনো তোরা সেই ভার্বের পরে ইট বসালে নিয়ে পড়ে আসিস, গাধার দল সবগুলা। তোদের আমি যত ভালো শিখাইতে চাই, তোরা তত উল্টাপাল্টা শিখিস। আমি সবসময় একটা কথা বলি, এখন তোদের মাথায় ঢুকে কি না ঢুকে আই ডোন্ট নো, সেটা হচ্ছে ফিক্সড কোনো কিছু শেখা যাবে না। মেডিকেল অ্যাডমিশনে চান্স না পাওয়ার ম্যাক্সিমাম স্টুডেন্টদের অন্যতম কারণ হচ্ছে ফিক্স শিখে। অমুক ভাইয়া বলো এটা এই, আমি বলেছি, আমার এক্সপিরিয়েন্স, এটাই হচ্ছে সমস্যা। এখন যে ইট বসাইলেই তুমি ধরে রাখাবে, একটু পর তোমাকে দেখাবো। আমরা বলছি বাঁচার জন্য এ কাজ করতে পারি, কিন্তু আমি যদি একদম বেসিক গ্রামার বলি, তাহলে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি অবজেক্ট। আর অবজেক্ট হতে পারে নাউন বা প্রোনাউন। যেহেতু নাউন বা প্রোনাউন আছে, সো আমরা বলতে পারি এটা একটা কি ট্রানজিটিভ ভার্ব। এখন আসো, এখন দেখো আই, আই ধরো কি গো, আই গো হোম, আই গো হোম, তা আমি বাড়ি যাই। যা তুই বাড়ি যা, তো আমি কি করব? দেখো আই গো হোম, আমি বাড়ি যাই। তাহলে তুমি কিন্তু ওই যে বললাম না বাঁচার জন্য, আই গো ইট, আমি এটা যাই, সেন্টেন্স হয়? সেন্টেন্স হয় না। আই গো ইট, তাহলে কি সেন্টেন্স হবে? ভাই না, সেন্টেন্স তো হইল না, সেন্টেন্স হইল না। এখন দেখো তুমি একদম বেসিক দিয়ে কোশ্চেন করো তো, যে আমি যাই, আমি বললাম কি যাই, তুমি বললা বাড়িতে। আমি বললাম কাকে যাই, তুমি আবারও বলতেছো ভাই বাড়িতে যাই। উত্তর আসছে? এক্সাক্ট উত্তর আসছে? ভাই এক্সাক্ট উত্তর আসে নাই, এক্সাক্ট উত্তর আসে নাই। তাহলে উত্তর দেখো, তুমি এখানে কোশ্চেনটা কি দিয়ে করতেছো বলো তো? তাহলে কি দিয়ে কোশ্চেন করে উত্তর পাবা তুমি? গত ক্লাসে পড়াইছি আমরা, কোনো সেন্টেন্সে হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাই, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আমি আই গো, আমি যাই কোথায়? হোয়ার, হোয়ার কোথায়? কোথায়? বাড়িতে। কোথায়? বাড়িতে, তাই না? তাহলে এই হোমটা হোম নাউন হতেই পারে, হোম নাউন হতেই পারে, কিন্তু এখানে হোমটা কি অ্যাডভার্ব। তাহলে আমার এই ভার্বের পরে কিন্তু ইট বসতেছে না, যেটা একদম সহজ নিয়ম। এবার গ্রামার হিসেবে যদি দেখি, তাহলে আমি পাইতেছি অ্যাডভার্ব, কিন্তু ট্রানজিটিভ হওয়ার জন্য আমার থাকার কথা ছিল হয় নাউন, না হয় প্রোনাউন। তাহলে এই গোটা কোন ধরনের ভার্ব ভাইয়া বলতো? এই গোটা কোন ধরনের ভার্ব? তাহলে গোটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এখন আসো আমরা আরও দেখবো উদাহরণ, অনেক উদাহরণ দেখবো আমরা। ক্লিয়ার না করে এখান থেকে যাবো না কোনোভাবেই। তো দেখো পরীক্ষায় কোশ্চেন আসছিল কি, দেখ পরীক্ষায় কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে তোমার মাদার লাভস, কি মাদার লাভস। আমার পরীক্ষায় আসছে দেখো ফায়ার, ফায়ার বার্নস, ফায়ার বার্নস, এই হচ্ছে কোশ্চেন। এখন দেখ এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে ভাই আমাদের, সেটা হচ্ছে আমরা যদি বলি মাদার লাভস ফায়ার বার্নস, তো এখানে যদি তুমি ইট বসাও তাহলে মিলে না। যে আই লাভ ইট, আমি এটা হাসি, বা মাদার লাভস ইট, মা এটা হাসে, হয় না। সো তুমি এটা বুঝতে পারতেছো ইনট্রানজিটিভ ভার্ব। বাট তুমি যদি পণ্ডিতগিরি করে এখানে বসাও ইট, ফায়ার বার্নস ইট, তখন তো 100% মিলে যায়। ফায়ার বার্নস ইট, তুমি যদি এই কথাটা লিখো যে ফায়ার বার্নস ইট, তখন তো মিলে যায়। তখন তুমি কি বলবা? তুমি বলবা যে ভাই এটা একটা ট্রানজিটিভ ভার্ব। বললেই তোমার কি ভুল, বললেই কি ভুল। খেয়াল করো, তাহলে আমি বলছি বাঁচার জন্য ইট তুমি বসাইতে পারো, বাঁচার জন্য ইট তুমি বসাইতে পারো, কিন্তু যখন দেখবা যে ফুল স্টপ দিয়ে, ভার্বের পর ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ হয়ে গেছে, কি হয়ে গেছে ভাইয়া? ভার্বের পর
যখন দেখবা ভার্বের পর ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ, তখন আর ইট বসানোর কোনো দরকার নাই। ওর পরে যদি কিছু বসতো বা ওটা যদি ট্রানজিটিভ হওয়ার সুযোগ থাকতো, তাহলে এখানে ফুল স্টপ হইতে পারতো না, আরও অনেকগুলা ওয়ার্ড কিন্তু থাকতে হইতো। কথা বুঝছো? আরও অনেকগুলা কি ওয়ার্ড থাকতে হইতো। যেহেতু ভার্বের পর ফুল স্টপ, তোমার আর ইট টিট কিচ্ছু বসানোর দরকার নাই। ফুল স্টপ মিনস এই ভার্ব নিশ্চিত কি ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্ব নিশ্চিত কি রে? ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? এই ভার্ব নিশ্চিত ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, ফুল স্টপ থাকলে আমরা কি বলবো? নিশ্চিত ইনট্রানজিটিভ ভার্ব। এখন আসো, কিছু ভার্ব আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। ওখানে থাক, ওদের সাথে মিলাই আলোচনা করব আমরা আরও। তো সেটা হচ্ছে, দেখো আমরা বললাম কগনেট ভার্ব। কি কগনেট ভার্ব? হোয়াট ইজ কগনেট ভার্ব? কগনেট ভার্ব হচ্ছে, তুমি বাংলাতে একটা জিনিস মনে হয় পড়ছো, সমধাতুস ক্রিয়া, সমধাতুস কর্ম। দ্যাট মিনস একই রুট থেকে ভার্ব এবং নাউনের উৎপত্তি, একই রুট থেকে ক্রিয়া এবং বিশেষের উৎপত্তি। আমরা বললাম না, সে খুব দৌড়াইলো, সে খুব ঘুমালো, এরকম আমরা বলি না? সমধাতুস ক্রিয়া, সমধাতুস কর্ম তুমি পড়ছো, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ইংলিশে কি কগনেট ভার্ব। তো আমরা একটু আলোচনা করি দেখ কগনেট ভার্ব নিয়ে। প্রথমে আমরা একটু উদাহরণ লিখি, তাহলে বুঝবো যে কোনটা কগনেট ভার্ব, কী অবস্থা। প্রথমে আমরা একটু উদাহরণ লিখি, দেখো, তাহলে তুমি সহজে বুঝবা। হি র্যান এ রেস, হি র্যান আ রেস। অথবা তুমি বলতে পারো যে শি, দেখো, dreamed a sweet dream. Okay, she dreamed a sweet dream. এই জায়গায় যদি আমরা দেখি ভালো করে, তাহলে কি হবে বলো তো? দেখো, এখানে যদি তুমি খেয়াল করো, তাহলে আমার ভার্বটা রান, নাউনটার রুটও কি রান, আমার ভার্বের রুট হচ্ছে ড্রিম, ভার্বের রুট কি ড্রিম। দুইটা সেম রুট থেকে, দুইটা সেম রুট থেকে, দুইটা একই জিনিস, রুট কি সেম। তাহলে এটা হচ্ছে আমার কগনেট ভার্ব, এটা হচ্ছে কগনেট অবজেক্ট। বুঝতে পারছিস জিনিসটা? বুঝতে পারছো কিনা তোমরা? তুঝে দেখা তো এ জানা সনম, একটা গান গেয়ে দিলাম। এখন তোমরা বুঝতে পারছো কিনা, ধরতে পারছো কিনা বলো জিনিসটা? এটা বোঝার জিনিস, এটা মুখস্থ করার জিনিস না। হ্যাঁ, এই যে লিখছে, কেরা লিখছে, তাসফিয়া বিনতে গিয়াস লিখছে শি স্লিপড আ সাউন্ড স্লিপ। অবশ্যই আমরা লিখতে পারি, দেখো, শি স্লিপড আ সাউন্ড স্লিপ। তাহলে এটাও স্লিপ, এটাও কি স্লিপ, একই ধরনের। কোশ্চেন ভাই আমার এখানে না, দেখো কোশ্চেন আমার এখানে না। কোশ্চেন হচ্ছে, তোমার একটা কোশ্চেন আসলো যে এটা কোন ধরনের ভার্ব, ভালো করে খেয়াল করো, এটা কোন ধরনের ভার্ব। এখন অপশনগুলো একটু দেখো, তারপরে তোমরা বলবা। অপশন আছে তোমার হচ্ছে ফাইনাইট, ওকে। বি নম্বরে অপশন আছে তোমার প্রিন্সিপাল। সি নম্বরে ধরো আছে ইনট্রানজিটিভ, আর তোমার ডি নম্বরে আছে কি ট্রানজিটিভ ভার্ব। ওকে, কগনেট ভার্ব অপশনে নাই। কগনেট ভার্ব কি অপশনে কগনেট ভার্ব নাই। আমাদের অপশন দিছে কি ফাইনাইট, প্রিন্সিপাল, কি ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ। এখন তোমরা সুন্দর মতো আমাকে উত্তর দাও, দেখি এটা কোন ধরনের ভার্ব হবে, বলো, বল। এখানে অনেক মানুষজন বলতেছে ইনট্রানজিটিভ, তামান্না, তারপরে কি জান্নাতুল ফেরদৌস, নওরিন, সোয়াইবা, অথই, সাইমা রহমান, মারিয়া মিম, মুক্তা বেগম, হাসিবুল নাহিদ, তার মানে সবাই পারে। ভেরি গুড। দেখো, একদম ধরে পিটা মনে বেয়াদব, উল্টোপাল্টা আমি জিজ্ঞাসা করতেছি তার উত্তর না দিয়ে ভাই কি বলছিল ওইটা জিজ্ঞাসা করতে আসছে।
বেয়াদব পোলাপান কোথাকার, ফাজিল কোনকার। দেখ এখানে কি আছে, আমাদের কি আছে, নাউন আছে, নাউন আছে। তার মানে এই ভার্ব কিন্তু অবজেক্ট গ্রহণ করছে। এই ভার্ব কি করছে, অবজেক্ট গ্রহণ করছে। তো যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে আমরা বলি ভাই ট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে কি বলি, ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে তুমি কগনেট ভার্ব কখনোই ট্রানজিটিভ হয় না। কগনেট ভার্ব কগনেট ভার্ব কি, কগনেট ভার্ব কখনো ট্রানজিটিভ হয় না। কারণ কি দেখো, এই যে অবজেক্টগুলা ছাড়াও, অবজেক্ট ছাড়াও সে নিজের অর্থ নিজে সুন্দর করে প্রকাশ করে। অবজেক্ট ছাড়াও দেখ, তুমি বলছো যে ভাইয়া হি র্যান, এখন পরে এ রেস না দিলেও কিন্তু সে দৌড় দিল। শি স্লিপড, পরে যদি এটুক নাও লিখো শি স্লিপড মানে কি, সে কি করলো, ঘুমালো। সে কি করলো, ঘুমালো। নাউন কোথায় এই জায়গায়, হঠাৎ করে এসে ভাই একটা উল্টাপাল্টা দেখছো। তার মানে যাদের ধারণা নাই ইংলিশ সম্পর্কে, তোমরা এবার শিখে নাও ইংলিশ সম্পর্কে মানুষের ধারণা কতটুকু তোমরা শিখে নাও। এখানে নাউন কোথায়, ও নাউন উচ্চারণ করছে। আচ্ছা বুঝছি। এখন দেখো তাহলে এখানে কি, আমার অবজেক্ট না দিলেও কিন্তু সুন্দর মতো কি হয়, আমার মিনিং কি একটু আগে আমার এই দূরো, এখানে অবজেক্টটা না নিলেও কিন্তু মিনিং পরিপূর্ণ করে। দ্যাটস ওয়াই এইগুলা অবজেক্ট থাকা সত্ত্বেও, দ্যাট মিনস এই ভার্বের পরে নাউন থাকা সত্ত্বেও আমরা এটাকে ট্রানজিটিভ বলতে পারবো না। কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব। এখন দেখ এরপরে দেখো, এরপর আমাদের একটা ভার্ব পড়তে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কি, ফ্যাক্টিটিভ। দেখ হোয়াট ইজ ফ্যাক্টিটিভ ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব, এই যে ফাইন একটা কোয়েশ্চেন করছে ইফতিখার হাসান রাফি, তিনি বলছে যে ভাই কি বললি, ফাইনাইট হলো না কেন? এইটাই তো কোয়েশ্চেন, আমি এইভাবে অপশন দিছি কেন? দেখো যে কোনো সেন্টেন্সের মেইন ভার্বই সেটা একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, তুমি যখন বলবা ফাইনাইট ভার্ব তখন আমি তোমাকে কোয়েশ্চেন ছুড়ে দিব যে ফাইনাইট বুঝলাম, এটা কি প্রিন্সিপাল নাকি অক্সিলারি? এবার তুমি বললাম ভাই এটা তো প্রিন্সিপাল ভার্ব, তা আমি আবার কোয়েশ্চেন করলাম যে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তাহলে টু দ্য পয়েন্ট উত্তর হইলো তোমার না। কিন্তু তুমি যখন বলতেছো ইনট্রানজিটিভ, সকল ইনট্রানজিটিভ ভার্বই অটো প্রিন্সিপাল ভার্ব, সকল প্রিন্সিপাল ভার্বই কি অটো ফাইনাইট ভার্ব। দ্যাট মিনস সকল ইনট্রানজিটিভ ভার্বই কি ফাইনাইট ভার্ব। আবার ট্রানজিটিভও সেম, সকল ট্রানজিটিভ ভার্বই প্রিন্সিপাল, সকল প্রিন্সিপালই কি ফাইনাইট, তার মানে সকল ট্রানজিটিভ ভার্বই প্রিন্সিপাল ভার্ব। এখন বুঝছো? এখন বুঝছো জিনিসটা ক্লিয়ার কিনা বলো? এখন ক্লিয়ার। দেখো তো আমরা ফ্যাক্টিটিভ ভার্ব, হোয়াট ইজ ফ্যাক্টিটিভ ভার্ব? যে ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট লাগে। কি, খেয়াল কর, যেটা অবজেক্ট কমপ্লিমেন্ট নিবে। কি নিবে ভাইয়া? অবজেক্ট কমপ্লিমেন্ট। দ্যাট মিনস শুধু অবজেক্ট দেওয়ার পরে যেই ভার্ব মিনিং তাও সুন্দর মতো প্রকাশ করতে পারে, একটা মিনিং আসে, বাট আমরা সেটা পরিপূর্ণ বলতে পারবো না। তাহলে আমাদের ক্লিয়ার করতে হবে কি দিয়ে? কমপ্লিমেন্ট দিয়ে। তোমরা পড়ছো, সারা জীবন পড়ছো এই সেন্টেন্স। দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম কি ক্যাপ্টেন। তো তুমি যদি এই পর্যন্ত বলে ছেড়ে দাও যে উই মেড হিম, আমরা তাকে বানালাম, তাহলে কোশ্চেন থেকে যায় না? তুমি বললা যে উই মেড হিম, তা আমি বলবো কি বানাইছো? উই মেড হিম, কি বানাইছো? তখন কিন্তু তোমার এই অবজেক্টের জন্য কমপ্লিমেন্ট নিতে হবে। দেখো, উই ক্যাপ্টেন নাকি হি ক্যাপ্টেন? অবশ্যই হি ক্যাপ্টেন। তাহলে এই যে সাবজেক্টের ভার্বের পরে আছে এটা, তাহলে এ হচ্ছে অবজেক্ট। এ কি অবজেক্ট, আর এই অবজেক্টের কি এটা কমপ্লিমেন্ট। তাহলে যেই ভার অবজেক্ট কমপ্লিমেন্ট নাই, হ্যাঁ তেলাপিয়া মাছ ধরলাম 14টা, এখন খিচুড়ি খাবো। চিন্তা কর, আমরা লেখাপড়া করতেছি, এর ভিতরে এসে আমাদেরকে ডিস্ট্রাক্ট করা, এটা মানা যায়? তোরা বলতো মানা যায়?
হ্যাঁ, এই আমাদের ডিস্ট্রাক্ট করার অর্থ কি? জবাব চা, তাড়াতাড়ি জবাব চা তোরা সবাই। তাহলে দেখো, এই যে তুমি কমপ্লিমেন্ট নেওয়ার আগ পর্যন্ত যদি বলো উই মেড হিম, তাহলে আমাদের পরিপূর্ণ সেন্টেন্স হচ্ছে না, পরিপূর্ণ সেন্টেন্স হচ্ছে না। হ্যাঁ, শি মেড আস ফ্লাই হায়ার, ভেরি গুড। শি কি, শি মেড হিম স্মার্টার। এই যে এগুলা কি, এইগুলা সব এই যে তুমি বলতেছো শি হ্যাজ মেড আস স্মার্টার, শি হ্যাজ মেড আস স্ট্রং, কি জানিস টলার নাকি কয় না? তো এই যে তুমি বলতেছো, এইগুলা যে বলতেছো না, এইগুলা সব এই যে ফ্যাক্টরিটিভ ভার্ব। কারণ কি, আমরা যতক্ষণ পর্যন্ত একটা কমপ্লিমেন্ট না দিব ততক্ষণ পরিপূর্ণ হচ্ছে না। সো এটাকে আমরা কি বলবো? ফ্যাক্টরিটিভ ভার্ব। তারপরে তুমি যদি বলো যে তুমি বলতেছো ধরো উই ইলেক্টেড হিম, খেয়াল কর, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে এই যে অবজেক্টের কমপ্লিমেন্ট আছে চেয়ারম্যান, তাহলে এই ইলেক্টেড ওয়ার্ডটা কি? অবশ্যই ফ্যাক্টরিটিভ ভার্ব। এই ইলেক্টেড কি? She has made a Scott, হ্যাঁ অবশ্যই। অশোক রয় কি বলছে? আই ডোন্ট মাইন্ড ড্যাশ কুকিং, অবশ্যই এগুলোও হবে। ওই মুক্তাসিম রাহাত, ওরে ধরে পিটা তোরা, ওরে পিটা। ইংলিশের মধ্যে উল্টোপাল্টা কোশ্চেন সে কেন করে? ওয়াই, ওরে পিটা ধরে। আচ্ছা দেখো, ফাহমিদা কি বলছিস? হি কলড মি আ লায়ার, সে আমাকে হি কলড মি, সে আমাকে বললো আ লায়ার। তাহলে এই দেখো, মি কিন্তু মি সমান সমান লায়ার। তাহলে যখনই দেখবো অবজেক্টের কমপ্লিমেন্ট আছে, এই যে ভার্বটা থাকবে ওই সেন্টেন্স, ওই ভার্বটা হচ্ছে তোমার ফ্যাক্টরিটিভ ভার্ব। ওই ভার্বটা কি? ফ্যাক্টরিটিভ ভার্ব। এখন কথা হচ্ছে ভাইয়া, এ কি সবসময় এরা ফ্যাক্টরিটিভ ভার্ব? না, ইউজের কারণে ফ্যাক্টরিটিভ ভার্ব হতে গেলে অবশ্যই অবজেক্টের কমপ্লিমেন্ট থাকা লাগবে। তুমি যদি লিখো আই ধরো মেড, ধরো কি লিখলাম, মেজাজটা কিন্তু গরম করে দাও মাঝে মধ্যে তুমি। আই মেড আ পেন, কলমই বানায় আর কি করা। দেখো, আই মেড আ পেন, এই মেড কিন্তু এখন আর কি নাই, শুধু অবজেক্ট নিছে। এই অবজেক্টের কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেওয়ার দরকার হয় নাই, যেহেতু এটার কোনো কমপ্লিমেন্ট দরকার হয় নাই, সো এই ভার্বকে আর আমরা কোনোভাবেই কি বলতে পারবো না? ফ্যাক্টরিটিভ ভার্ব বলতে পারবো না। এখন তোমাকে টু দ্য পয়েন্ট উত্তর করতে গেলে বলতে হবে ভাই মেড এখানে একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এই যে মেডের পরে একটা কি আছে? নাউন আছে, দ্যাট মিনস অবজেক্ট আছে। সো এটাকে তুমি ট্রানজিটিভ ভার্ব বলতে পারবা, কিন্তু ফ্যাক্টরিটিভ বলতে পারবা না। ফ্যাক্টরিটিভ বলতে হলে কি হইতে হবে? অবজেক্টের কমপ্লিমেন্ট থাকা লাগবে, কথা বুঝছিস? হ্যাঁ, কমপ্লিমেন্ট যেহেতু নাই, তাহলে কোনোভাবে আমরা এটাকে ফ্যাক্টরিটিভ বলতে পারবো না। তাহলে এ থেকে কি বোঝা গেল? যে কোনো লেখাপড়ার মধ্যে তুমি যদি এক কথাই পড়ো যে এটা এই হয়, এটা ওই হয়, তাহলে এখানে তোমার ভুল ধারণা। আই মেড আ কেক, উরি বাপরে, কেকও বানাইতে পারো তুমি। এখন মনে করো কগনেট পড়লাম, আর কি ভার্ব পড়লাম? ফ্যাক্টরিটিভ। এখন আমরা পড়বো ইনকোয়েটিভ ভার্ব, ইনকোয়েটিভ। আচ্ছা ভাইয়া, হোয়াট ইজ ইনকোয়েটিভ ভার্ব? ইনকোয়েটিভ মিন্স পরিবর্তনের সূচনা। এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন হবে। কি? এক অবস্থায় থেকে আর এক অবস্থায় পরিবর্তন হবে। আমরা বলতে পারি ইনসেপটিভ ভার্ব, মানে সূচনা, কোনো কিছু সূচনা। যেমন 22-23 কোশ্চেন আসছিল, যে 22-23 কোশ্চেন আসছিল, দেখো, ইটস গ্রোয়িং কি? ইটস গ্রোয়িং ডার্ক,
গ্রোয়িং ডার্ক তার মানে কি এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাইতেছে। আমি যখন বললাম ইটস গ্রোয়িং ডার্ক তখন কিন্তু একদম সাথে সাথে আমার এখানে লাইট জ্বলতেছে, লাইট বন্ধ করে দিলাম, দাম করে অন্ধকার হয়ে গেল, ব্যাপারটা এরকম না। ইটস গ্রোয়িং কন্টিনিউয়াস টেন্স, দেখো ইটস গ্রোয়িং, ইট ইজ গ্রোয়িং, ইট ইজ গ্রোয়িং। ওকে, গতবারের কোশ্চেন মানে 22-23-এর কোশ্চেন, গতবার আচ্ছা গতবার মানে 22-23 না 23-24, তাই তো? তাহলে তার আগের বছরের কোশ্চেন। তাহলে দেখো এই যে এটা কি পরিবর্তন, এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তন। তুমি যদি লিখো হি ইজ গেটিং ম্যাড, হি ইজ গেটিং ম্যাড লাইক আওয়ার মুশি ব্রো ফর পাগলি। দেখো হি ইজ গেটিং ম্যাড লাইক আওয়ার মুশি ব্রো ফর পাগলি। ক্লাসের মধ্যে কিন্তু সে বলে, তোমরা তো এগুলো জানো না, তোমরা তো এই জিনিসগুলো জানো না যে এই তোমাদের ক্লাসের মধ্যে দেখবা তোমাদের মুশফিক ভাই কি করে, এই তোমার হচ্ছে কথায় কথায় বলে পাগলি। এ কাহিনী আছে, আর একদিন বলবো না, দেখ কাহিনী আছে। তাহলে হি ইজ গেটিং ম্যাড, ভাই একবারে কি পাগল হয়ে গেছে না? এই যে এক অবস্থা থেকে তিনি মুশফিক ভাই এখন ভালো মানুষ, তার বুদ্ধি বিবেচনা আছে, কিন্তু তোমরা অনেকদিন ধরে ক্লাস করতেছো, ক্লাস করে দেখবা এর আগে কিন্তু বলতো না, নতুন করে জিনিসটা শুরু হয়েছে, এক অবস্থা থেকে তার আর এক অবস্থায় কি পরিবর্তন ঘটতেছে। তাহলে আমরা গেটিংকে এখানে বলতে পারি কি ইনকোয়েটিভ ভার্ব। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি ইনকোয়েটিভ ভার্ব। তুমি বললা যে ধরো আরে ভাই মেজাজটা গরম হয়ে যায় না, লেখার সময় ডিস্টার্ব করো। এই কলম দিয়ে লিখতে পারি না আমি। হি বিকেম রিচ ওভারনাইট, এখন আমরা ভাইয়া এখানে ওভারনাইট কথাটা কেন আনলাম? তার মানে কি আজকে তোমার সকালে দেখছিল সে গরিব, কালকে সকালে দেখছো সে বড় লোক? না, ওভারনাইট মানে আমরা সময়টাকে কম বুঝাইছি, কি সময়টাকে কম বুঝাইছি। তাহলে একটা প্রসেস, হি বিকেম রিচ ওভারনাইট, সে খুব দ্রুতই বড়লোক হয়ে গেছে, তার মানে তার একটা প্রসেস ছিল, ছিল, এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তন ঘটছে বিকেম ভার্বের মাধ্যমে। সো আমরা এটা আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি ইনকোয়েটিভ ভার্ব। কি বলতে পারি? ইনকোয়েটিভ ভার্ব। এখন দেখ, শুরু করব আমরা লেখাপড়া। এখন শুরু করব কি? লেখাপড়াটা কি ভাই আমাদের? পজিটিভ ভার্ব। কি পজিটিভ ভার্ব? হোয়াট ইজ পজিটিভ? পজিটিভ হচ্ছে তোমার পজিটিভ ভার্ব। তোরা ওই যে পড়ছিস না কি, মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, 9-10-এ পড়ছো, মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, দ্যাট মিনস একজন আর একজনকে দিয়ে কাজ করায় নেওয়া। পজিটিভ মিনস প্রযোজক, কি প্রযোজক ক্রিয়া, পজিটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া। তাহলে দেখো কিছু ভার্বের পজিটিভ রূপ আছে, কিছু ভার্বের পজিটিভ রূপ আছে, পজিটিভ ভার্বের কিছু ভার্বের কি আছে? পজিটিভ রূপ আছে, বাট সব ভার্বের নাই। যেমন দেখো সি মানে নিজে দেখা, কিন্তু শো মানে অপরকে দেখানো, তাহলে এটা পজিটিভ। তুমি যদি বলো যে না রে, রিমেম্বার মানে কি? নিজে মনে করা, কিন্তু তুমি যদি বলো যে রিমাইন্ড তার মানে কি? স্মরণ করিয়ে দেওয়া। রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া, অপরকে মনে করিয়ে দেওয়া, তাহলে রিমাইন্ডটা হচ্ছে পজিটিভ। এখানে শোটা হচ্ছে কি? পজিটিভ। তো সকল ভার্বের তো এরকম পজিটিভ রূপ নাই,
তাহলে ভাই যে কোনো ভার্বকে আমি পজিটিভ বানাবো কিভাবে? ঠিক আছে, যে কোনো ভার্বকে আমরা পজিটিভ বানাবো কিভাবে? দেখো সেটা হচ্ছে হ্যাভ, গেট, তারপর হচ্ছে তোমার লেট, আর মেক অ্যান্ড হেল্প। এই কয়টা ভার্বের মাধ্যমে যে কোনো ভার্বকে পজিটিভ ভার্ব বানানো যায়। যে কোনো ভার্বকে পজিটিভ ভার্ব কি বানানো সম্ভব। যে কোনো ভার্বকে কি পজিটিভ বানানো সম্ভব। যেমন দেখ আমাদের সাব্বিরের কাহিনীটা বলি তোদের। সাব্বির ভাই আছে না, ডাক্তার সাব্বির একবার সে মেয়ে দেখতে গেছে বিবাহ করার উদ্দেশ্যে। তো মেয়ে দেখতে গেলে তোমার একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে মেয়েকে, আচ্ছা একটা ট্রান্সলেশন করেন তো। বলছে কি? সাব্বির ওই মেয়েকে বলছে আমি আমার স্বামীকে খাওয়াবো। কি? আমি আমার স্বামীকে খাওয়াবো, এর ইংলিশ কি হবে? ওকে, এই মেয়ে বলছে আই উইল ইট মাই হাজব্যান্ড। কি? আই উইল ইট মাই হাজব্যান্ড। তোমাদের সাব্বির ভাইয়া দিছে ভয়ে দৌড়, যে ভাই মাত্র দেখতে, পরে এসে গল্প করছে আমার সাথে, যে ভাই মাত্র দেখতে আসছি, এখনই যদি বলে আই উইল ইট মাই হাজব্যান্ড, বিয়ের পর আমার ঝাড়ুর বাড়ি ছাড়া তো আর কিছু কপালে জুটবে না। ঠিক আছে, এই ভয়ে সেই বেচারা এখন আর বিয়ের কথা মুখে নেয় না। তোমাদের সাব্বির ভাইয়া এই জীবন থেকে নেওয়া উদাহরণ দিলাম। কিন্তু এখন এই মেয়ের কি ইচ্ছা ছিল না বিবাহ করা? সাব্বির ভাইয়াকে, ডাক্তার সাব্বিরকে অবশ্যই ছিল। সে ইচ্ছা করে বিয়েটা ভাঙে নাই। সে পজিটিভ ভার্ব জানতো না। কি জানতো না রে? পজিটিভ ভার্ব। তাইলে ইট মানে নিজে খাওয়া, আই উইল ইট মাই হাজব্যান্ড মানে কি আমি আমার স্বামীকে খাবো। আর ফিড, FEED, ফিড মানে অপরকে খাওয়ানো। আসলে ট্রান্সলেশনটা হওয়ার কথা ছিল আই উইল ফিড মাই হাজব্যান্ড। কথা বুঝছিস? এই পজিটিভ ভার্ব না জানার কারণে বেচারা আজকে তার বিয়েটা গেল ভেঙ্গে। এই ভয়ে সে আর এইসব কথাও আর তোলে না, বলে না ভাই অন্য টপিক তুলেন আপনি, এই টপিক নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে, এখন দেখ আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, তোদের সাব্বির ভাই ক্লাস নিতে আসবেন না, জিজ্ঞাসা করিস যে ভাই কইছিলে কথা কি সত্যি না মিথ্যা। এখন দেখো তাহলে আমরা যে কোনো ভার্বকে এইগুলো ভার্বের মধ্যে দিয়ে কি করতে পারি? পজিটিভ রূপ দিতে পারি। এখন পজিটিভ ভার্বের একটা জিনিস তোমার জানতে হবে, একটা হচ্ছে ডুয়ার আর একটা হচ্ছে রিসিভার। এই দুই টার্ম তোমাকে জানতে হবে। ডুয়ার হলে একরকম, রিসিভার হলে আর এক রকম। দেখো হ্যাবের পরে যদি ডুয়ার থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, হ্যাবের পর যদি রিসিভার থাকে তাহলে V3 দিতে হয়। আমরা উদাহরণ দিলে বুঝবো। দেখো উদাহরণটা কি? যেমন দেখ আমরা যদি লিখি আই হ্যাভ এ ম্যান, অথবা তুমি ম্যান না, তুমি এখানে লেখো আই হ্যাভ, মুশফিক দেখলাম আসছে একটু আগে, জীবনমুখী উদাহরণ হবে। আমার ক্লাসে এসে ডিস্টার্ব করা না, আমার ক্লাসে এসে ডিস্টার্ব করা, সবাইকে নিয়ে জীবনমুখী উদাহরণ দিব আমি। আই হ্যাভ মুশফিক, ওকে, ওয়াশ অথবা ওয়াশড মাই, আই হ্যাভ মুশফিক ওয়াশ আর ওয়াশড মাই কার। এখন দেখ এরপরে ধরো এই সেন্টেন্সটা ঘুরাই লিখো তুমি, আই হ্যাভ এ কার ওয়াশ বা হচ্ছে কি ওয়াশড, দুইটা সেম সেন্টেন্স, দুইটাই কি সেম সেন্টেন্স। আমরা একটু ঘুরাই ফিরাই লিখছি। তো দেখো এখানে প্রথমটা হ্যাবের পরে কি আছে? মুশফিক।
তাহলে কার ধোয়ার কাজটা করবে কে? এই যে মিস্টার মুশফিক সাহেব, ডাক্তার মুশফিক। ডাক্তার মানুষ কার ধোয়ার কাজ, কারণ তার নিজের গাড়ি, সে ধুইতেই পারে নাকি রে? তার নিজের গাড়ি, সে ধুইতেই পারে। এখন দেখো, আই হ্যাভ এ কার, হ্যাভের পরে এ কার। কার কি তোমাকে বলবে যে ভাই আমার গায়ে অনেক ময়লা লাগছে, তুই একটু নেমে দাঁড়া, আমি গোসল করে আসি? বলবে না। তাহলে এই মুশফিক কি ডুয়ার নাকি রিসিভার? ডুয়ার নাকি রিসিভার বলো? তাহলে এইটা দেখো, সে যেহেতু নিজে নিজে কাজ করবে, সো আমরা বলতে পারি এটা ডুয়ার। আর এই কাজ তো নিজের কাজ নিজে করতে পারবে না। কার কার নিজের কাজ নিজে করতে পারবে? নিজে নিজেকে ওয়াশ করতে পারবে? পারবে না। তাহলে এই মুশফিক সাহেবের কাজ এখানে এসে পতিত হবে, তার কাজ এখানে এসে পতিত হবে। তাহলে এটা কি? রিসিভার। এটা কি? রিসিভার। কারটা কি? রিসিভার। তাহলে প্রথমটা আমরা নিব বেস ফর্ম ওয়াশ, দ্বিতীয়টা নিব কি? ওয়াশড, কারণ রিসিভার। ওকে, ভেরি গুড। এই তো বুঝে গেছো তোমরা সবাই। এবার দেখো গেট, আমরা একটু গেট নিয়ে কথা বলি। গেট হচ্ছে যদি ডুয়ার থাকে, ডুয়ার থাকলে ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ডুয়ার থাকলে ইনফিনিটিভ। আর যদি রিসিভার থাকে তাহলে V3। গেটের পর যদি ডুয়ার থাকে, গেটের পর যদি ডুয়ার থাকে তাহলে কি তোমার ইনফিনিটিভ। আর যদি রিসিভার থাকে তাহলে কি? V3। যেমন দেখ, আই গট ডক্টর অপু। কি? আই গট ডক্টর অপু। বড় ভাই তো বেশি কিছু বলা হয় না। দেখো, আই গট ডক্টর অপু তোমার হচ্ছে টু ফিল অথবা ফিল্ড মাই ট্রুথ। এখন তোরা বলতে পারিস যে ভাই তো দাঁতের ডাক্তার না, এ কথা তোমরা বলতেই পারো। হ্যাঁ, এই কথা তোমরা বলতেই পারো, ভাই তো দাঁতের ডাক্তার না। আসলে তিনি যে কিসের ডাক্তার এটাই তো আমি জানি না। যে কোনো আমি রোগের ওষুধ নিতে গেলে, ভাই এই এই সমস্যাটা হয়েছে, একটা নাপা খা তো দেখি, নাপা এক্সট্রা খা। কথা বুঝছিস? যে কোনো ওষুধ নিতে গেলে একটা নাপা এক্সট্রা খা, যা। এরপরে যদি না ঠিক হয় আমারে বলিস। এই কারণে এই কারণে আমরা কিন্তু দাঁতের ডাক্তার বানাইছি ভাইরে। এখন খেয়াল কর, এইবার তুমি এই সেম সেন্টেন্স, আই ধরো গট মাই টুথ ফিল্ড অথবা কি টু ফিল। ওকে, দুইটাই আমরা সেম সেন্টেন্স লিখছি, একটু ঘুরাই লিখছি। তো যদি ঘুরাই দিই, যদি ঘুরাই দিই, খেয়াল করো, আই গট ডক্টর অপু। তাহলে গটের পরে কি আছে? ডক্টর অপু। এই দাঁতটা ফিল করার কাজটা কে করবে? ডক্টর অপু। পরেরটা দেখো, আই গট মাই টুথ। আই গট মাই টুথ। দাঁত কি নিজে নিজে ফিল হতে পারবে? দাঁত কি নিজে নিজে হচ্ছে কি ফিল আপ হতে পারবে? না, দাঁত নিজে নিজে ফিল হতে পারবে না। তাহলে এই যে এই প্রথম এখানে গটের পরে আমাদের কি রয়েছে? ডুয়ার। আর এখানে গটের পরে কি? রিসিভার। তাহলে যেহেতু প্রথম সেন্টেন্স আমাদের ডুয়ার, যেহেতু প্রথম সেন্টেন্স আমাদের কি, যেহেতু আমাদের কি ডুয়ার, তাহলে ডুয়ার থাকলে ভাইয়া কি নিব? ডুয়ার থাকলে ইনফিনিটিভ ফর্ম নিব। কি নিব? ইনফিনিটিভ ফর্ম। আর যেহেতু এখানে আমাদের রিসিভার, সো আমরা কি নিব? V3। ওকে, V3। এখন দেখো, তুমি বলতে পারো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার, এরা বলতে পারো যে ভাইয়া আমি তো পড়ছিলাম যে ব্যক্তিবাচক থাকলে এই হবে, বস্তুবাচক থাকলে এই হবে। আমি নিশ্চিত তুমি পজিটিভ ভার্ব এইভাবেই পড়ছো যে গেটের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ইনফিনিটিভ। তাও তুমি ইনফিনিটিভ এরকম পড়ো নাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম পড়ো নাই, তুমি পড়ছো V1, যেটা আর একটা ভুল। এরকম তুমি পড়ছো। কিন্তু দেখো, যদি তুমি ব্যক্তি বস্তু দিয়ে পড়ো, সমস্যা কি আমি তোমাকে বলি। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা আমার এক্সাক্ট খেয়াল নাই। কোশ্চেনটা ছিল এরকম যে আমার ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
এটা তুমি এটা এখন যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমার ভাইকে, ধরো তুষার ভাইকে, না তুষার ভাইকে কেন বের করে দিবে, দূর, এই তোর মুশফিক ভাই, তোকে মুশফিক ভাই, অথবা না মুশফিক তো এখনো বিয়ে করিনি, গালিব, তোদের গালিব ভাই মনে কর, তো তোদের গালিব ভাই মনে কর তার ওয়াইফ তাকে বাড়ি থেকে বের করে দিছে, বাসা থেকে বের করে দিছে। এখন সে কি বস্তুবাচক হয়ে গেল নাকি রিসিভার হইলো বলো তো? বাড়ি থেকে গালিবকে বের করে দেওয়া হয়েছে, তাহলে সে ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই রিসিভার, কিন্তু কোন বাচক? বস্তুবাচক। কোন বাচক? বস্তুবাচক। ওকে, তাহলে সে কি বস্তুবাচক। এখন খেয়াল করো, তুমি বললা যে আই গট আ কুইত্তা টু ওয়াশ অর ওয়াশড মাই হাউস, ঠিক আছে? আই গট আ কুইত্তা টু ওয়াশ অর ওয়াশড মাই হাউস, তার মানে আমার একটা কুত্তা আছে, কুত্তাকে দিয়ে আমি বাড়ি পাহারা দিই, বুঝিস? তাহলে মানুষ বাদে আমি যে বললাম যে আই গট আ ডগ, তো তুমি যে আগে যে পড়ছো যে বস্তুবাচক, কি বাচক রে? বস্তুবাচক। তো ডগ তো অবশ্যই বস্তু, মানুষ ছাড়া তো সব কিছুকে বস্তু ধরা হয়, কারণ এই ডগের যদি প্রোনাউন বসাইতে কই তাহলে তুমি প্রোনাউন বসাবা ইট। আমার কথা বুঝছিস? আমার কথা বুঝছিস? তাহলে তুমি কিন্তু এখানে ইট বসাইতে হবে, এটা কিন্তু বস্তুবাচক, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার কাজটা করতেছে কে? এই ডগ। বাড়ি পাহারা দেওয়ার কাজ করবে কে? এই ডগ। তাহলে ডুয়ার নাকি রিসিভার? ভাইয়া ডুয়ার। তো ডুয়ার হইলো তো তাহলে এখানে আমার হবে কি? টু ওয়াচ। কিন্তু তুমি যে জিনিস শিখছো বস্তু, সেই অনুযায়ী তো কি হয়ে যায়? WATCHED। এই কারণে বস্তা বসা জিনিস পড়া যাবে না, ঠিক আছে? অবশ্যই কুইত্তা। কথা বুঝছিস? এই কারণে ওই ব্যক্তি বস্তু দিয়ে কোনোভাবে পড়ে নিজের মাথা নষ্ট করা যাবে না। এখন আসো ভাইয়া, এখন আসো আমরা হচ্ছে কি পড়ি, তোমার হচ্ছে লেট। ওকে, দেখো লেট যদি ডুয়ার থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, যদি রিসিভার থাকে তাহলে B+V3। এখানেও তুমি অনেক জায়গায় পড়ছো বা অনেকে তোমাকে পড়াইতে পারে, অনেক জায়গায় বা পড়াইতে পারে তোমাকে যে লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন, কি পড়াই আমি বলতেছি, ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম হবে, এটাও ভুল কথা। হ্যাঁ, এমন হইতো, ওল্ড ইংলিশে ব্যবহার হইতো, কিন্তু এখন তুমি যদি লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন তুমি যদি বেস ফর্ম দাও 100% তোমার ভুল, তোমার নাম্বারটা কাটা যাবে, আর কিচ্ছু হবে না। তাহলে আমরা ব্যক্তি বস্তু বলবো না, আমরা বলবো ডুয়ার অ্যান্ড রিসিভার। ডুয়ার অ্যান্ড রিসিভার। চিত্র অঙ্কন, পিটা মনে ধরে কি আছে চিত্র। এখন খেয়াল কর, শি, দেখ শি লেট আস, ধরো শি লেট আস মেক অর বি মেড, কি জানো বলছিলি একটু আগে, স্মার্ট আর না, কি জানি বলছিলি? ক্লাস করলে পারে, এক্সাম করলে পারে, বসলে ধরতে পারে না। এখন দেখ শি লেট আস, আচ্ছা মেক না রে, না এসব ফালতু উদাহরণ দিব না, যা পরীক্ষায় ছিল এরকম উদাহরণ দিই। দেখ স্মার্ট হা নাকি, আর কাউকে পছাবো না, এখন ভালো হয়ে গেছি। শি তোমার লেট আস, ধরো ডু অথবা বি ডান দ্য ওয়ার্ক, বি ডান দ্য ওয়ার্ক। ওকে, এরপর দেখো শি লেট আস গেট, ওরে বাপ, গেট ম্যারিড। এখন অথবা তুমি লিখবা যে শি লেট দ্য ওয়ার্ক, শি লেট দ্য, কি রে কি লিখছি, শি লেট দ্য ওয়ার্ক
ডু বা বি ডান। খেয়াল করো একই রকম সেন্টেন্স কিন্তু আমরা লিখছি, আর একটু মোটা কালি নেই, তাহলে লেখা সুন্দর দেখা যাবে না। শি লেট আস ডু অথবা বি ডান দ্য ওয়ার্ক, শি লেট দ্য ওয়ার্ক ডু বা বি ডান। এখন দেখো এই যে লেটের পরে কি রয়েছে আস, তাহলে এই যে ডান, কাজ যে ডান হবে, কাজ যে সমাপ্ত হবে, এই কাজটা কে করবে? আমরা করব। তাহলে আমরা ডুয়ার, ডুয়ার যেহেতু তাইলে ভার্বের বেস ফর্ম। আর দেখো এখানে শি লেট দ্য ওয়ার্ক, এখন কাজ কি নিজে নিজে শেষ হতে পারবে? কাজ কি নিজে নিজে কাজ দেখো তাহলে কাজ কি নিজে নিজে শেষ হতে পারবে? ভাইয়া না, কখনোই কাজ নিজে নিজে শেষ হতে পারবে না, কেউ না কেউ কাজটা শেষ করবে। তাহলে ডুয়ার নাকি রিসিভার? অবশ্যই ভাইয়া রিসিভার। তাইলে আমরা বি প্লাস ভি3 নিব। কি নিব? বি প্লাস। তোদের কিন্তু আমি পিটায় শেষ করে ফেলবো ক্লাসের মধ্যে। তোদের আমি বলছি যে ইয়ে করতে, কি বলে, উত্তর করতে, তোরা উত্তর না করে আসর শয়তানি করা নেবে আসতো কেন? এখন দেখ আর কি আছে ভাইয়া, একটা আছে হচ্ছে মেক, কি আছে? মেক। আরেকটা আছে হেল্প। ওকে, ও এ তো আর ইয়ে না, হেল্প। এই দুইটার পরে ডুয়ার রিসিভার যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম। ডুয়ার রিসিভার যাই থাকুক কি হবে? ভার্বের বেস ফর্ম। ডুয়ার রিসিভার যাই থাক না কেন কি? ভার্বের বেস ফর্ম। এবং শুধু হেল্পের ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, দ্যাট মিনস হেল্পের ক্ষেত্রে কি করা যায়? ইনফিনিটিভ বসানো যায়। হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভ বসানো যায়। যেমন দেখো তুমি যদি বলো যে আই হেল্প দ্য ম্যান, তোমার হচ্ছে বললো যে কি ওয়াক অথবা ওয়াকিং। আই হেল্প দ্য ম্যান ওয়াকিং অথবা কি টু ওয়াক। ওকে, তাহলে দেখো যেহেতু হেল্প দ্য ম্যান, আমি মানুষটিকে হেল্প করলাম। এখন খেয়াল কর, আমি মানুষটিকে হেল্প করলাম, আই হেল্প হিম টু গো। ভেরি গুড, আই হেল্প হিম টু গো আমরা লিখতে পারি। কিন্তু এখানে আছে কি টু ওয়াক, আবার শুধু ওয়াক, দুইটাই আছে। দেখো এখানে লিখছি ওয়াক, এখানে লিখছি টু ওয়াক। ভাইয়া কোনটা নিব? ভাইয়া কোনটা নিব? দুইটাই তো হয়, দুইটাই হয়। তো এরকম দুইটাই যদি থাকে তুমি অবশ্যই বেস ফর্মকে নিবা। দুইটাই থাকলে অবশ্যই বেস ফর্মকে নিবা। এখন ধরো এই বেস ফর্ম নাই, অপশন আছে কি ওয়াকিং টু ওয়াক, তখন তুমি কি নিবা? ইনফিনিটিভ নিবা। হেল্পের পরে ইচ্ছা করলে কি হেল্পের পরে ইচ্ছা করলে কি করা যায়? ইনফিনিটিভ নেওয়া যায়। কিন্তু যদি বেস ফর্ম থাকে তাহলে ইনফিনিটিভ নেওয়ার কোনো দরকার নাই। তুঝে দেখা তো এ জানা সনম। আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে, সময় লাগবে 3.5 মিনিট। কি পড়বো বলো তো? এখন পড়বো গ্যারান্ড আর পার্টিসিপল। কি রে? গ্যারান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো জেরান্ড আর কি ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল কর এই দুইটা আমাদের, আমরা এখন দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ড। তো ভাইয়া এখানে আমরা পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল আলোচনা কেন আনলাম না? পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে V3। ওকে, এরপর দেখো পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস কি? V3, এটা হচ্ছে পারফেক্ট। আর পাস্ট পার্টিসিপল কি? শুধু V3, শুধু V3। তাহলে ভাইয়া জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে পড়ে আসি কেন? দেখো জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি। দ্যাট মিনস দুইটার রূপই কি? সেম, দুইটার রূপই সেম। ওকে, দ্যাটস ওয়াই আমরা এদের তোমার এই যে কি বলে এটাকে, তফারেন্স নিয়ে লেখাপড়া করতে হবে। এই যে গ্যারান্টটা কিসের কাজ করে ভাই? নাউনের কাজ করে। জেরান্টটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপলটা কিসের কাজ করে ভাই? অ্যাডজেক্টিভের কাজ করে। দ্যাটস ওয়াই
আমাদের এদের দুইটা নিয়ে পড়তে হবে। এখন দেখ কি কি পড়তে হবে, কিভাবে আমরা আইডেন্টিফাই করব, পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন আসবে। দেখো যদি ফর বসিয়ে মিনিং আসে, লেখো ফর বসিয়ে মিনিং আসলে বা ফর বসালে, ফর বসালে কি হবে জেরান্ড। আর যদি তুমি ইজ বসায় মিনিং পাও, ইজ বসালে হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। ভাই ফর আর ইজ কোথায় বসাবো? যেমন দেখো তুমি লিখলা যে কি ওয়ালকিং স্টিক, খেয়াল কর ওয়ালকিং স্টিক, তারপরে ওয়ালকিং গার্ল, কিরে ওয়ালকিং গার্ল, এরপর বললা তুমি সুইমিং পুল, এরপরে তুমি বললা যে স্লিপিং কুইতে। এখন দেখ এই যে তুমি মনে করতে পারো ভাই ওয়ালকিং কেন বললো, তোমাদের হচ্ছে কি আছে বিভিন্ন ভাই ব্রাদার পীর সাহেবারা আছে, তোমাদের বানান পড়ায়, এটা তো উচ্চারণ তো আলাদা, ওয়াকিং তোমাদের বানান পড়ায় ওয়ালকিং, বাচ্চারা বুঝছো ওয়ালকিং, উরি ভাই রে ভাই। এখন দেখ ভালো করে খেয়াল কর, এরকম যখন থাকবে তখন আমরা রিভার্স করব। যেমন দেখো এই নাউনকে আগে নিব, যেমন দেখ নাউনকে আগে নিলে কি হয়, এই পাশে দাঁড়ায় লেখা যায় না, এই পাশে দাঁড়াইতে হবে। এ কি লিখছি আমরা ওয়াকিং স্টিক, এ স্টিক ইজ অথবা ফর ওয়াকিং, এ স্টিক ইজ অথবা ফর ওয়াকিং কি হবে বলো তো? এ স্টিক ইজ অর ফর কি হবে বল? তাহলে কিন্তু লাঠি নিজে নিজে হাঁটবে না, হাঁটার জন্য লাঠি, তাহলে কি এই স্টিক ফর ওয়াকিং, ফর দেওয়ার অর্থ হয়েছে না, তাহলে এটা জেরান্ড। ওয়াকিং গার্ল, এ গার্ল ইজ ওয়াকিং নাকি ফর ওয়াকিং, এ গার্ল ইজ ওয়াকিং নাকি ফর ওয়াকিং, অবশ্যই এ গার্ল ইজ ওয়াকিং, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। এরপর খেয়াল করো তো সুইমিং পুল, তাহলে পুল কি নিজেই সাঁতার কাটবে? ভাই না, তাহলে সাঁতার কাটার জন্য পুল, এ পুল ফর সুইমিং, তাহলে এটা জেরান্ড। এ পুল ফর সুইমিং, তাহলে এটা কি জেরান্ড। দেখ স্লিপিং ডগ, তাহলে এ ডগ ইজ স্লিপিং, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। কথা বুঝছো? ইজ ফর দিয়ে বুঝলা জিনিসটা? এখন দেখো এখন আরো আছে, সেটা দেখ স্থির বুঝালে সেটা জেরান্ড, স্থির বুঝালে কি জেরান্ড। আর যদি চলমান বুঝায় কি চলমান বুঝালে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল। স্থির বুঝালে জেরান্ড, স্থির বুঝালে জেরান্ড, চলমান বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল। ওমা, স্থির বুঝালে জেরান্ড, চলমান বুঝালে কি প্রেজেন্ট পার্টিসিপল। স্থির বুঝালে জেরান্ড, চলমান বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো আমরা পড়ব হচ্ছে কি রাইডিং হর্স ইজ ডিফিসিউএলটি, রাইডিং হর্স ইজ ডিফিকাল্ট, ভালো করে বুঝবি, রাইডিং হর্স ইজ ডিফিকাল্ট। এবার দেখো রাইডিং হর্স হি কেম হিয়ার, ভালো করে দেখো এটা রাইডিং হর্স হি কেম হিয়ার। তাইলে আমরা যদি বাংলা মিনিং করি অথবা ইজ ফর দিয়ে যদি তুমি এখন দেখো, তোমাকে আমি জানি তোমাদের জেরান্ড পড়াইতে গেলে, জেরান্ড পার্টিসিপল পড়াইতে গেলে, জেরান্ড পার্টিসিপল কেউ যদি পড়াইতে যায় তাহলে তোমাদের পড়াই তোমরা আবার দেখো এগুলো শেয়ারও দাও, যে ফর বসালে জেরান্ড, ইজ বসালে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কারোর বাপের বানানো না, এটা মাইকেল সোয়ান বলছে, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেজের লেখক মাইকেল সোয়ান বলছে যে ফর বসালে জেরান্ড,
ইজ বসালে প্রেজেন্ট পার্টিসিপল। বাংলাদেশের কোনো মূর্খ এটা বানায় নাই, এটা আমার মনে করিও না যে বাংলাদেশের কোনো মূর্খ বানাইছে। দেখো স্থির বুঝাইলে, তাহলে তুমি যদি ইজ ফর দাও দুইটাই কি হবে, এ হর্স ফর রাইডিং। এখানে কিন্তু ইজ দিতে পারবা না, কারণ ঘোড়ার পিঠে ঘোড়া নিজেই চড়বে না। এ হর্স ফর রাইডিং, এ হর্স ফর রাইডিং, তাহলে দুইটাই তো ভাই আমার কি হচ্ছে, জেরান্ড হচ্ছে। কিন্তু খেয়াল কর, আমি বলছি ঘোড়ায় চড়া কঠিন, রাইডিং হর্স ইজ ডিফিকাল্ট, ঘোড়ায় চড়া কঠিন। এখানে কি বলতেছি, রাইডিং হর্স, ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে সে এখানে আসলো, ঘোড়ায় চড়ে সে এখানে আসলো। খেয়াল করো, ঘোড়ায় চড়ে আসলো, তাহলে এ কাজযুক্তগুলো সব চলমান, এ কাজযুক্তগুলো কি চলমান সেন্স, আকারযুক্তগুলো সব কি স্থির সেন্স, আকারযুক্তগুলো কি স্থির সেন্স, এ কাজযুক্তগুলো কি চলমান সেন্স। ওকে, তাহলে এই প্রথম যে আমার জেরান্ড, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, দেখো তুমি 40তম বিশেষের কোশ্চেন, লুক অ্যাট দ্য 40 না 41 সম্ভবত, এফ এল ফ্লাইং বার্ড, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, তার মানে কি উড়ন্ত পাখিটিকে দেখো, উড়ন্ত পাখিটিকে তোমরা অনেক কিছু জানো যে এটা অমুকের আবিষ্কার, তোমাদের আবিষ্কার, তোমাদের আবিষ মানে বিষ খাওয়ায় মারে তোমাদের। দেখো লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখিটিকে দেখো অথবা উড়ে যাওয়া পাখিটিকে দেখো। তাহলে উড়ে যাওয়া পাখি অথবা উড়ন্ত পাখি মানে যেমন তোমাদের মুশফিক ভাইয়ের পাগলি, তাহলে এই যে উড়ন্ত মুশফিকের পাগলি, উড়ন্ত পাগলি, তো জিনিসটা চলমান, উঠতেছে, উড়ন্ত, উড়ন্ত নাকি রে, উড়ন্ত, তাহলে কি উঠতেছে, এটা কি হবে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আসো, চলমান বুঝালে স্থির বুঝালে অনেক কিছু পড়লাম, এবার দেখ জেরান্ড হবে কিসে আর প্রেজেন্ট পার্টিসিপল হবে কিসে, এটা পড়লে আমাদের শেষ। সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পর, ট্রানজিটিভ ভার্বের, ট্রানজিটিভ ভার্বের পর যদি আইএনজি থাকে সেটা জেরান্ড, ট্রানজিটিভ ভার্বের পর, ট্রানজিটিভ ভার্বের পর যদি আইএনজি থাকে সেটা জেরান্ড। আর যদি ইনট্রানজিটিভ ভার্বের পর থাকে কি, ইনট্রানজিটিভ ভার্ব এর, ইনট্রানজিটিভ ভার্বের পর, তাহলে আমরা সেটাকে বলবো কি ইনট্রানজিটিভ ভার্বের পর যদি থাকে আমরা বলবো তাকে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো উদাহরণ দেখো, উদাহরণ দেখো, the rain came, the rain came pouring down in torrents, the rain came pouring down in torrents মানে মুষলধারে বৃষ্টি হওয়া, মুষলধারে বৃষ্টি হওয়া, মুষলধারে বৃষ্টি হওয়া। ওকে, মুষলধারে বৃষ্টি হওয়া, পোরিং ডাউন ইন টরেন্টস মানে কি মুষলধারে বৃষ্টি হওয়া। এখন দেখো, এখন যখন আমি বলতেছি কেম পোরিং ডাউন ইন টরেন্টস, তো তুমি এটার মিনিংই জানো না, পোরিং ডাউন ইন টরেন্টস, তো তুমি বাংলা করবা কি করে আর ইজ ফর কোথায় বসাবা, তোমার তাকে বুঝতে হবে, না বুঝলেও সমস্যা নেই। দেখো এখানে কামটা কোন ধরনের ভার্ব, ভাই বুঝতে পারতেছি না কোন ধরনের ভার্ব, কি ভাই বুঝতে পারতেছি না কোন ধরনের ভার্ব। আচ্ছা ওই যে তোমাদের যোগে জাগে বাসার মতো যেটা আই কাম ইট, আমি এটি আসলাম, আই কাম ইট, আমি এটি আসলাম হবে, আই কাম ইট, আমি এটি আসলাম হবে, ভাই না হবে না, তাহলে এটা কোনোদিনও ট্রানজিটিভ না। ভার্বটা কি ধরনের, ইনট্রানজিটিভ ভার্ব, তো ইনট্রানজিটিভ ভার্বের পরে আসলে কি প্রেজেন্ট পার্টিসিপল, ইনট্রানজিটিভের পরে আসলে কি, ইনট্রানজিটিভের পরে আসলে সেটাকে আমরা বলবো কি বলবো প্রেজেন্ট পার্টিসিপল, কি বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এখন দেখ আমরা বললাম, ধরো আমরা কি বললাম, আমরা বললাম she
স্টার্টেড ধরো সিঙ্গিং, কারণ সে ঘুরে বেড়ায় কার সাথে, তোমার হিরো আলমের সাথে। এই কারণে হিরো আলমের সাথে ঘুরে ঘুরে সে সিং করা শিখছে, গান গাবে সে। খেয়াল কর, সে গান গাবে। তাহলে এই যে স্টার্টের পরে একটা আইএনজি রয়েছে, স্টার্টের পরে একটা আইএনজি রয়েছে, কোশ্চেন আসলো যে এটা জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, বলো এটা কি ভাইয়া জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? এখানে সিঙ্গিংটা কি জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? তুঝে দেখা তো এ জানা সনম, মুশফিকের পাগলি সনম। তোমাকে মুশফিক ভাই, তোমরা তো ঘটনা জানো না। তাহলে কি তুমি বলতে পারো কি যে আই স্টার্ট ইট, এই যে বাসার জন্য বলছি ইট বসাতে পারো, কিন্তু গ্রামার সিদ্ধ নিয়মে যদি বলো শি স্টার্টেড, সে শুরু করলো, আমি বললাম কি শুরু করলো, তুমি বলতেছো ভাই সিঙ্গিং, তুমি বলতেছো কি সিঙ্গিং, কি দিয়ে অর্থ আসতেছে? তাহলে এটা নিশ্চিত অবজেক্ট, এটা নিশ্চিত কি অবজেক্ট। যেহেতু এটা অবজেক্ট, তাহলে আমরা এটাকে বলতে পারি কি ভাইয়া, এটা একটা জেরান্ড। কি বলতে পারি? জেরান্ড। তারপরে তুমি লিখতে পারো যে ধরো শি স্টপড, সে কি স্টপ করছে, ধরো শি স্টপ স্মোকিং, শি স্টপ স্মোকিং, এই ধরো একটা সেন্টেন্স, শি স্টপ কি স্মোকিং। তাহলে স্টপটা কি? দেখ স্টপটা কি, তুমি আমি তোমাকে কোশ্চেন করলাম, শি স্টপড, সে বন্ধ করে দিল, তুমি আমাকে ইন জেনারেল কোশ্চেন করবা কি যে ভাইয়া কি বন্ধ করছে, তাই না? ভাইয়া কি বন্ধ করছে। আবার দেখো তুমি আই স্টপ ইট এভাবেও পারবা, এভাবেও পারবে। এখানে তাহলে কি বুঝাইতেছে? এরপরে অবজেক্ট নিতেছে, কি দিয়ে অর্থ আসতেছে, বলছে কি স্টপ করছে, স্মোকিং স্টপ করছে। তাহলে এটাও একটা জেরান্ড, কারণ ভার্বটা আমার ট্রানজিটিভ, কারণ ভার্বটা কি ট্রানজিটিভ, ভার্বটা ট্রানজিটিভ। ওকে, এখন দেখ তাহলে বলতো দেখি, ওয়ালকিং ইজ গুড ফর ACAL, হেলথ বানানো এরকম, ACAL চেজ হেলথ, দেখ হেলথ। বেয়াদব ফাজিল গুনানকার। এখন দেখ এরপরে আমি লিখলাম আই স এ ওয়ালকিং গার্ল, আই স এ ওয়ালকিং কি রে গার্ল। তোরা আমার মনে করিস না ভাই ভুল উচ্চারণ করতেছে, এটা তোমাদের মনে রাখার সুবিধার্থে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আছে ওয়াকিং, এখানে আছে ওয়াকিং, ভালো করে খেয়াল করো। আচ্ছা তাহলে তো ভালোই পারি, হেলথ বানান পেরে গেছি। তো তোরা তো তাহলে তো আমার তো ট্রিট দেওয়া দরকার, হেলথ বানান পেরে গেছি আমি। এখন দেখো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, আই স আ ওয়াকিং গার্ল। ওকে, দুই জায়গায় আমরা ওয়াকিং লিখছি। তোমাদের বলতে হবে এটা কি এটা কি। প্রভার্ব ট্রান্সলেশন পড়া লাগবে না, প্রভার্ব ট্রান্সলেশন পড়া লাগবে না। প্রভাব ট্রান্সলেশন যদি আসলে তোমার পড়ার ইচ্ছা থাকে, ওই লাস্ট সব লেখাপড়া শেষ করে ক্লাস শেষ হয়ে গেলে রিভিশন ফেজে যখন যাবা, যখন মডেল টেস্ট দিয়ে বেড়াবা, তখন তুমি পড়লে ট্রান্সলেশন 1-2 বার পড়তে পারো, একবার দেখে যাইতে পারো। ট্রান্সলেশন পড়ে মাথা নষ্ট করার দরকার নাই। ও আমি তো পড়তে বলছি, আমি দিয়ে দিছি না কি কি পড়বি, টপিক দিয়ে দিছি না, পণ্ডিতগিরি করা যাবে না এখানে। তাহলে দেখো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। কি আকাশযুক্ত, কিন্তু হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এবার কি বলতেছি, আই স আ ওয়াকিং গার্ল, আই স এ ওয়াকিং, আই স এ ওয়াকিং গার্ল, আই স আ ওয়াকিং গার্ল। তার মানে আমি একজন মেয়েকে, আমি একজন গার্লকে হেঁটে যেতে দেখলাম। হেঁটে, তার মানে আমি যখন দেখছিলাম
আমি যখন তাকে দেখছি তখন সে হেঁটে যাইতেছিল, হাঁটতেছিল, চলমান। তাহলে এটা আমরা বলবো কি, জেরান। এটা কি বলবো ভাইয়া বলতো? এটা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, এটা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো তোমাদের সবচেয়ে কনফিউজিং যে কোশ্চেনটা সেটা আমি তোমাদের বলে দিই। ওই গরুরে ধর, বলছে কোথায় দিছেন কি কি পড়বো, কোথায় দিছেন কি কি পড়বো। একটা পুরো চ্যাপ্টার পড়াইতেছি, 1 ঘন্টা যদি ক্লাস না করিস, 11টা 10 বাজে, আমার তো পড়ানো শেষ। বলছে কোথায় দিছেন, ক্লাসের মধ্যেই বলে দিছি, প্রথম ক্লাসেই বলছি পড়া কি কি। তোদের নিয়ে আমি আর পারি না, একটা একটা এমন এমন গাধা হয়েছে সবগুলা, মনটা চাই ধরে আমি পিটাই। দেখ মেমোরাইজিং পার্ট কি পড়বি, দেখ মেমোরাইজিং পার্ট পড়বি গরুর দল। এই দেখছো গরু, সবগুলা গরু, দেখ দেখেই বোঝা যাইতেছে, কমেন্ট দেখে বোঝা যাইতেছে গরু, দেখছো। এখন দেখো মেমোরাইজিং পার্ট ভাইয়া কি কি পড়বো, এটা প্রথম ক্লাসেই বলছি আমি। মেমোরাইজিং পার্ট, ওকে, মেমোরাইজিং পার্ট তুমি পড়বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ওকে। তারপরে তুমি পড়বা কি, গ্রুপ ভার্ব, কি পড়বা, গ্রুপ ভার্ব। তুমি পড়বা ভোকাব, বা হোয়াট ইজ ভোকাব। ভোকাব হচ্ছে কি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এরপরে তুমি পড়বো হচ্ছে ইডিয়মস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আছে না, ইডিয়মস, ওকে, ইডিয়মস। এরপর দেখ, এরপর পড়বি হচ্ছে স্পেলিং। আর কিচ্ছু পড়া লাগবে না, আর কিচ্ছু পড়া লাগবে না, আর কিছুই পড়া লাগবে না ভাই। এগুলা কোন পর্যন্ত পড়বো, এগুলা কোন পর্যন্ত পড়বো, দেখো এগুলা পড়বা তুমি ম্যাট ড্যাট এফএমসি, বিসিএস, ডিইউ, আরইউ, সিইউ, অ্যাট লিস্ট। তাহলে 95% সম্ভাবনা আছে সিইউ পর্যন্ত পড়লে কমন পাওয়ার, 95% সম্ভাবনা আছে সিইউ পর্যন্ত পড়লে কমন পাওয়ার। ভাই আমি 100%ই কমন পেতে চাই, তাহলে তোমাকে একটু সাথে নিতে হবে কি, জেইউ, জেএনইউ আর আইইউ মানে ইসলামিক ইউনিভার্সিটি। এই সব যদি তুমি পড়ো, এই 5টা ইয়ের 100% কমন, অপশন সহ। গরু, গরু বলছে তারেক রহমান গরু, এই যে পাইছে রে তারেক রহমান, ও এমন একটা গরু, গরুকে কি করছি, ও কেমন স্টুডেন্ট আমি পার্সোনালি কখনো ওর সাথে আমার কনভারসেশন হয় নাই, কানেকশন নাই, কিন্তু ও খুব সন্দেহবাতিক, ওর মনের মধ্যে খুব সন্দেহ। ও একটা কাজ করবে, ধর একটা বই কিনবে বা একটা কোর্সে ভর্তি হবে, 120 জায়গায় ও পোস্ট দিয়ে বেড়ায়। এত সন্দেহবাতিক হইলে তো হবে না। যাই হোক আমরা বলবো না কিছু, এটা পড়বা ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% কমন আসবে, অপশন সহ। আরেকটা গরু চলে আইছে, বলছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পড়বো না ভাই। হ্যাঁ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ তুমি পড়বা না কেন, এগুলো তো মেমোরাইজিং পার্ট, গ্রামার পার্ট যেগুলো বইয়ের সব, ইংলিশ ল্যাব থেকে তুমি সব প্র্যাকটিস করবা। গতবার তোমাদের যে বলে না, তোমাদের ভাই আপুরা বলে যে কি, ওর নাম কি, রোহানুল ইসলাম জ্যোতি, ওই ধরে পিটা, ওই রোহানুল ইসলাম জ্যোতি ওর পিটা ধরে বলছে কি, দাঁড়া ওর কমেন্টটা পড়ে আসি, মেজাজটা দিল গরম করে না এখন। ভাই কমন পড়ে না সেই ভাবা পড়ান, তুই তো এখন বাংলাও লিখতে পারস না, সেই ভাবা পড়ান। সে কি ছাগল কোথা, তুই পড়িস না তো কমন পড়বে কি করে, তোর পড়িস না তো কমন পড়বে কি করে। এখন দেখো
সেই ভাবা পড়তে হলে তোমাকে সেই ভাবা পড়তা হলা। হ্যাঁ দেখো, সেই ভাবা পড়তা হলা, দেখো সেই ভাবা পড়তা হলা তোমাকে এখন কি করতে হবে, তো এই পড়তা হলা তোমাকে একজন বলছে যে ভাই কি কারেকশন, কারেকশন কি জিনিস, তোরা মানে তোদের মাথায় বুদ্ধি নাই কেন, ওয়াই, তোরা সায়েন্সের স্টুডেন্ট, তোরা তোরা কি তোরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্ট, তোদের মাথায় বুদ্ধি নাই কেন। আমি যদি দেখ এখানেই এখানেই সাইডটা দিই, এখানেই ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এ ওয়াকিং ইজ গুড ফর হেলথ, দা ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তারপরে কি ওয়ার্কড ইজ গুড ফর হেলথ, এটাই তো কারেকশান। চারটা 100টা কোশ্চেনই তো কারেকশান, কোশ্চেন দেয়া থাকে ওর মধ্যে বলে এর মধ্যে সঠিক উত্তর কোনটি, তা তোর 100টাই তো কারেকশন, গাধা কোথাকার, সবগুলোই তো কারেকশান। এখন দেখো কে জানি বলতেছে ভাই গ্রামার পার্ট কি পড়বো, গ্রামার যা পড়াইতেছে তাই পড়বে, এর বাইরে একটা কিচ্ছু পড়া লাগবে না, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। তোমাকে নাউন প্রোনাউন পড়ানো হয়েছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়ানো হয়েছে, আবার আজকে পড়ানো হয়েছে ভার্ব। হ্যাঁ দেখো, যেগুলার বেসিক ক্লাস হবে না কিন্তু তোমাকে পড়তেই হবে, বেসিক ক্লাস হবে না কিন্তু তোমাকে পড়তেই হবে, যেগুলার বেসিক ক্লাস লাগে না সেইগুলো আলাদা করে লিখে দিতেছি আমি। তার মধ্যে একটা হচ্ছে দেখ গ্যান্ডার, কি গ্যান্ডার, এরপর হচ্ছে নাম্বার, এই নাম্বার জেন্ডার থেকে এই দুইটা টপিক থেকে 1 থেকে 3টা কোশ্চেন থাকবেই, ওকে 1 থেকে 3টা কোশ্চেন থাকবেই, 1 থেকে 3টা কোশ্চেন, জেন্ডার নাম্বার, এর কোনো ক্লাস হবে না। খালি তুমি কি করবা ভাইয়া, ওই যে বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করবা, আর কিচ্ছু পড়ার দরকার নাই, আর কিচ্ছু পড়ার দরকার নাই, ওকে। এরপর দেখ আর কি লাগবে তোর, আর 2টা টপিক আছে যেগুলো আমরা পড়াবো না, আমি পড়াবো না, সেটা হচ্ছে কি ইন্টারচেঞ্জ অ্যান্ড আইডিএন, আরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই চারটা টপিক পড়ানো হবে না, এই 4টা টপিক পড়ানো হবে না, সবগুলা কি এগুলা তোমার জাস্ট কোশ্চেন পড়বা, জেন্ডারের কোশ্চেন পড়বা ইংলিশ ল্যাব থেকে, নাম্বারের কোশ্চেন পড়বা, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই 4টা টপিক থেকে মিনিমাম 4 থেকে 6টা কোশ্চেন মেডিকেল অ্যাডমিশনে অপশন সহ কমন থাকবে, ঠিক আছে। এই 4 থেকে এখানে দেখো, এখানে এই 4টা টপিক থেকে 4 থেকে 6টা কোশ্চেন মাস্ট কমন থাকবে, এর কোনো গ্রামার ট্রামার হয় না, এর মতো গ্রামার এর কি গ্রামার ট্রামার লাগে না, জাস্ট বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ আমরা চান্স পেয়ে যাব, ঠিক আছে। তো আমাদের ক্লাস শেষ মোটামুটি, তোমাদের আমি আবারও বলবো একটু নিয়মিত থাকো, কিসে নিয়মিত, ক্লাসে এবং পরীক্ষাগুলোতে। এরপর তোমার বেসিক ক্লাসগুলো হয়ে গেলে তুমি 100 জায়গায় পরীক্ষা দিয়ে বেড়াও, কোনো ব্যাপার না, বাট এখন একটু নিয়মিত থাকো, রিভিশন দাও, আবার বলতেছি রিভিশন দিলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা কিন্তু সাদা অ্যাপ্রন পরে সবাই একসাথে ছবি তুলবো, কিন্তু আমাদের সেলিব্রেশনে সবাই একসাথে পরে ডাক্তার হিসেবে তোমাদের গায়ে থাকবে সাদা অ্যাপ্রন, গলায় থাকবে কি স্টেথো, আমরা ছবি তুলবো, ওকে। একসাথে সবাই মিলে আনন্দ করে বিজয়ের হাসি আসবো। এর কারণে তোমাকে কি করতে হবে, রিভিশন দিতে হবে, ফ্রিকুয়েন্টলি রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে। অ্যান্ড
আর তোমার হচ্ছে ওই যে এই ক্লাস মোটামুটি যখন শেষ হয়ে যাবে তুমি একটা মডেল টেস্টের বই কিনবা। তোমাদের একটা সমস্যা আছে, সেটা আমি বলি। তোমরা লাখ লাখ টাকা খরচ করতেছো বিভিন্ন জায়গায়, অমুকের প্রাইভেট ব্যাচ, অমুকের কোচিং, অমুক অনলাইন, অমুক অফলাইন, কিন্তু তোদের বলা হয় যদি 500 টাকার একটা বই কিনতো ভাই, ভাই আমি তো ফকির হয়ে গেছি, বাবা এতগুলা টাকা দিছে এখন আর দিবে না 500 টাকার বই কেনার। অথচ তুমি আলাদা বায়োলজি পড়তেছো, দেখা যায় যে পুরো অ্যাডমিশন সিজন ঠিক করছো, টিচার 1 লাখ টাকা, ফিজিক্স ঠিক করছে 1 লাখ টাকা, বায়োলজি একই, কেমিস্ট্রি ঠিক করছে 1 লাখ, কিন্তু 500 টাকার বই কিনে পড়তে পারবা না। এখন তো তোমরা একটা মডেল টেস্টের বই কিনবা, যে কোনো যেটা বাজারে ভালো লাগে কিনবা, একটা মডেল টেস্টের একটা বই কিনবা, কিনে ঘড়িতে সময় দিবা 45 মিনিট, কত 45 মিনিট দিয়ে তুমি সলভ করবা প্রত্যেক দিন একটা, প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা মডেল টেস্ট তুমি বাসায় সলভ করবা। তুমি ধরো 20 জায়গায় পরীক্ষা দিতেছো ব্যাপার না, কিন্তু তুমি বাসায় বসে অ্যাটলিস্ট একটা মডেল টেস্ট সময় দেবা 45 মিনিট। আরও কিছুদিন পরে, এখনই না, তোমার ক্লাস মোটামুটি শেষ হোক তোমার, ঠিক আছে, ক্লাস মোটামুটি শেষ হোক, তুমি রিভিশন ফেজে যাইতেছো, ওই সময় একটা মডেল টেস্ট বই কিনবা, 150-200 টাকা নেবে, এর বেশি নিবে না। যে কোনো কোম্পানি যারটা মন চায় একটা কিনবা, তোমার দরকার আমি বাসায় বসে বসে পরীক্ষা দিব। এটা যদি করো, যে সব বই ভালো। কি বলছে 1 লাখ? খুলনাতে যাও, রাজশাহীতে যাও, রংপুরে যাও, তারপরে কি তুমি চলে যাও ময়মনসিংহ, 1 লাখ তো আমি সর্বনিম্ন বলছি। এটা তো সব, এটা তো আমি সর্বনিম্ন বলছি। এখন সবাই তো আর পারবে না, অনেক স্টুডেন্ট। এবং তোমরা এখানে যারা আসো সবাই অ্যাডমিশন সিজনে মিনিমাম 50,000 টাকা খরচ করা শেষ। 2-3, ধরো একটা অফলাইনে ভর্তি হয়েছে, একটা অনলাইনে ভর্তি হয়েছো, তারপরে হচ্ছে কি এবার বিভিন্ন 2-3 জায়গায় এক্সাম দিবা। এসব কথা বলে তো লাভ নাই। তোমাদের সে কম জানি বলো, তোমাদের সে কম জানি? আমরা যখন পড়ানো শুরু করছি তোমরা তখন 1-2-3-তে পড়ো সর্বোচ্চ, তো তোমাদের সে কম জানি? স্টুডেন্ট জীবনে কম দেখছি, প্রতিষ্ঠান কম দেখছি, তোমাদের যে নেশার সম্পর্কে কি তোমাদের সে কম জানি? না, জানি না। তোমাদের সে আমি অনেক ভালো জানি এটা কোথায় কি হয়, তাই না? তুমি হয়তো তোমার আশেপাশে 2-5 জন 10 জনকে চিনো, কিন্তু আমি চান্স প্রাপ্তই তো এরকম হাজার হাজার চিনি, চান্স না পাওয়া আরও লাখ লাখ চিনি। আচ্ছা, যাই হোক, তো আমরা এত কথার মধ্যে যাব না, কন্ট্রোভার্সির মধ্যে যাব না। যা আমি বললাম আমার বলার কথা, যে এটা করলে তোমার জন্য বেস্ট হবে, বাদ বাকি ইচ্ছা তো তোমার। ডাক্তার হবা তুমি, রুগী দেখবা তুমি, কোটি কোটি টাকা ইনকাম হবে তোমার। আবার যখন আমি ধরো গেলাম তোমার কাছে রুগী হিসেবে, বললো যে পাইছি আজকে, জীবনে খুব গরু গাধা বলছিস ক্লাসের মধ্যে, ভাই আজকে ভাইরে পাইছি, উল্টো পাল্টা ওষুধ দিয়ে দিবা, তাই না? তো এই হচ্ছে অবস্থা। আমি তোমাদের ভালোর জন্য বললাম। দেখো তোমরা, আমি তো বলতেছি না যে তুমি আমাদের এখানে ভর্তি হয়েছো আবার তুমি আইসিইউ ব্যাচে আসো, সিসিইউ ব্যাচে আসো, তার মানে তোমার দিয়ে যে লাভটুকু আমার ছিল টাকা নেওয়া, ওটুকু কিন্তু আমার পকেটে ঢুকে গেছে অলরেডি। তো তোমার দিয়ে আর কোনো লাভ আমার নাই। এখন আমি যা বলবো একটাও আমার জন্য না। ভর্তির আগে যদি কিছু বলতাম তাহলে তোমার মাথায় হাত বুলাইতাম, সেটা তোমার কাছে টাকাটা আনার জন্য, কিন্তু তুমি ভর্তি হয়ে গেছো। এখন যেটা বলবো সেটা তোমার ভালোর জন্য, একটাও আমার ভালোর জন্য এখানে নাই কিচ্ছু। কারণ আমি তো টাকা নিয়ে নিছি, আর ভালো কি থাকবে আমার যা দরকার তা নিয়ে নিছি। যাই হোক, আমরা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।